তো আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে আলোর সমবর্তন। আলোর সমবর্তন, পোলারাইজেশন অফ লাইট। এর আগে আমরা আলোর অপবর্তন পড়েছিলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আলোর সমবর্তন, পোলারাইজেশন অফ লাইট। তো আলোর যে ব্যতিচার চ্যাপ্টার আমরা পড়েছিলাম, আলোর অপবর্তন যেটা পড়েছিলাম, সেখান থেকে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ, অর্থাৎ আলো তরঙ্গের আকারে চলাচল করে। কিন্তু এই তরঙ্গটা যে তির্যক তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ সে সম্বন্ধে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না। অর্থাৎ ব্যতিচার অপবর্তন আলো অনুদৈর্ঘ্য তরঙ্গ না তির্যক তরঙ্গ সে সম্বন্ধে কোনো তথ্য দেয় না। তো দেখ, কারণ কি, তির্যক এবং অনুদৈর্ঘ্য উভয় প্রকার তরঙ্গেরই ব্যতিচার এবং অপবর্তন হয়। উভয় প্রকার তরঙ্গের ক্ষেত্রে কি ব্যতিচার এবং অপবর্তন হয়, এবং এই ব্যতিচার অপবর্তন কি করে আলো যে একটা তরঙ্গ সেই তথ্য দিচ্ছে, কিন্তু এটা বলতে পারছে না যে তির্যক না অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা কি করব, সমবর্তন করব। আলোর সমবর্তনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আলো হচ্ছে এক ধরনের তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়। তো এই যে সমবর্তন, এই সমবর্তনের ঘটনাটাই প্রমাণ করে যে আলোক তরঙ্গ এক ধরনের তির্যক তরঙ্গ, আলোক তরঙ্গ এক ধরনের তির্যক তরঙ্গ। এবং শব্দ তরঙ্গ যেটা, সেটা হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ শব্দের ক্ষেত্রে সমবর্তন ঘটে না। তো সমবর্তন কি জিনিস? সমবর্তন বলতে গেলে এক ধরনের একটা ছাঁকনির মতো কাজ করে। কিছু কিছু জিনিসকে কি করা হয়, ছাঁকনির মতো ছেঁকে নেওয়া হয়। ছাঁকনি যেমন কিছু জিনিসকে ছেঁকে দেয়, আলাদা করে দেয় এবং বাকি জিনিসটাকে প্রবেশ করতে দেয়, সেরকমই হচ্ছে সমবর্তন জিনিসটা সেরকম। তো এখানে একটা পরীক্ষা আছে যান্ত্রিক তরঙ্গের সমবর্তন, সেটা আমরা দেখবো যে পরীক্ষার মাধ্যমে দেখবো। যান্ত্রিক তরঙ্গ কোনো একটা তারে যদি আমরা কম্পন সৃষ্টি করি, সেখানে কি হবে, কণাগুলো কম্পিত হয়ে থাকবে, তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে যাবে, সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গের সমবর্তন আমরা করে দেখব, তারপর সেই ক্ষেত্রে আলোক সমবর্তন আমরা দেখব। তো প্রথমে এখানে কি করা হয়েছে, একটা তার নেওয়া হয়েছে, সরু তার ও এবং ই। এটা একটা সরু তার, এই যে এটা এটা একটা সরু তার। এবার কি করা হলো, এই সরু তারটাকে দুটো কার্ডবোর্ডের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়েছে, C1 এবং C2, এবং এদের C1 এর মাঝখানে এ একটা রেখাচিত্র, আর এই যে C2 কার্ডবোর্ড আছে তার মাঝখানে একটা বি একটা রেখাচিত্র, সরু রেখা ছিদ্র, ঠিক আছে, ছোট্ট একটা ছিদ্র না, সরু রেখা ছিদ্র, রেখা একটা লম্বা করে রেখার মতো করা হয়েছে, ছিদ্র করা হয়েছে, আর ওই হচ্ছে সরু তার। এবার কি করা আছে, এই তারটার এক প্রান্তে এখানে কি করা আছে, বেঁধে দিয়ে আছে, আমরা দেওয়ালে যদি বেঁধে দিই এক প্রান্ত, এবং এক হাতে তারটাকে নিলাম, এবার কি করলাম, তারটাকে আমি নাড়া দিলাম, তাহলে এরকম ধরনের একটা ঢেউ তৈরি হবে, অর্থাৎ তরঙ্গ তৈরি হবে। তরঙ্গটা কি এখান থেকে শুরু করে এদিক বরাবর যাবে, আমি ধরে নিচ্ছি তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, এক্স অ্যাক্সিস বরাবর। এবার আমি কি করেছি, তরঙ্গটাকে উপর নিচে নাড়িয়েছি, ঠিক উপর নিচে এইভাবে তারটা ছিল, আমি উপর নিচে এইভাবে নাড়ালাম, তাহলে উপর নিচে এবার ঢেল খেলতে 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 তরঙ্গটা কি হবে, ও থেকে এক্স অ্যাক্সিস যেটা বলছি, ও থেকে এদিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর তরঙ্গটা এইভাবে কি বিস্তার লাভ করবে। ঠিক আছে, উপর নিচে আমি ঢেউ খেলিয়েছি। তাহলে এখন দেখো, এই যে ঢেউ খেলে খেলে যাচ্ছে যে তরঙ্গটা, সেই তরঙ্গটা কিন্তু এখানে যে সরু রেখাচিত্র আছে, রেখাচিত্রের মধ্যে দিয়ে কিন্তু পাস করে চলে যাবে। তারপরে কি আছে, আরো একটা কার্ডবোর্ড দেওয়া আছে, সেই কার্ডবোর্ডের রেখাচিত্র তার মধ্যে দিয়ে কিন্তু পাস করে চলে যাবে। তাহলে এরকম ভাবে যদি আমি তরঙ্গটাকে কম্পন সৃষ্টি করি, যে তরঙ্গটা যাচ্ছে তার যদি কণাগুলির কম্পন এইভাবে হয়, তাহলে কি হবে, উপর নিচ হলে এরকম ভাবে যদি কার্ডবোর্ডটা থাকে, তাহলে তার মধ্যে দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে। তো আমি যদি এবার কি করলাম, তরঙ্গটাকে ঠিক কেমন ভাবে, যে তারটা আছে সে তারে যে এখানে কম্পন যেটা সৃষ্টি করবো, সেটা কেমন ভাবে সৃষ্টি করলাম, পাশাপাশি ঠিক এইভাবে নাড়া দিলাম। আগেরটা উপর নিচে এইভাবে নাড়া দিচ্ছিলাম, এখনটা কি হচ্ছে, এইভাবে নাড়া দিলাম, তাহলে দুপাশে কম্পিত হয়ে থাকবে, ঠিক এইরকম যেটা দেখানো হচ্ছে চিত্রটা এইভাবে। ঠিক আছে, কালো কালি ব্লু কালি যেটা আছে সেটা উপর নিচ কম্পন হচ্ছে, এটা কি পাশাপাশি কম্পন সৃষ্টি করেছে, ঠিক এইভাবে নাড়া দিয়েছি, তারটা এইভাবে ছিল, এইভাবে নাড়া দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইভাবে কম্পন সৃষ্টি হবে। এবার একটা জিনিস দেখো, যদি এই দুটো এইরকম পজিশনেই থাকে, তাহলে দেখা যাবে যে পাশাপাশি যে কম্পনটা, এটা কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হবে, C1 এ বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে কি হবে, তরঙ্গটা বিস্তার লাভ করতে পারবে না। C2টার ক্ষেত্রে এই যেহেতু এখানে মধ্যবর্তী আসছে না, তাহলে কি হবে, সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, C2তে কোনো আসার কোনো গল্পই থাকছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে C1 C2 কার্ডবোর্ড দুটো যদি এরকম পজিশনে থাকে, এবং তরঙ্গ যেটা বিস্তার লাভ করছে সেটা যদি কম্পনগুলো যদি উপর নিচ করে হয়, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যদি হয় উপর নিচ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তরঙ্গগুলো পাস করে চলে যাচ্ছে। কিন্তু যদি পাশাপাশি জেড অ্যাক্সিস বরাবর যদি এইভাবে তরঙ্গটা করে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা আটকে যাচ্ছে, এই কার্ডবোর্ডে আটকে যাচ্ছে। এই কার্ডবোর্ডে আটকে গেলে কি হবে, এখানে এখানে কি হচ্ছে, আসার কোনো গল্প নেই। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা তো শুধুমাত্র শুধুমাত্র উপর নিচ বা পাশাপাশি নাড়তে পারে, কোনাকুনি
করতে পারি, কোনাকুনিভাবে নাড়তে পারি, অনেকভাবে আমি কি করতে পারি, তারটাকে নাড়তে পারি। তাহলে ওয়াই জেড যে তলটা আছে সেই তল বরাবর সমতল বরাবর আমি যে কোনো দিকে আমি কিন্তু এই তারটাকে নাড়াতে পারি। তাহলে একটা যে ঢেউটা তৈরি হবে সেই ঢেউটা এর মধ্যে প্রবেশ করবে। তো সেই ঢেউটাকে এই যে সি ওয়ান কার্ডবোর্ডটা কি শুধুমাত্র সেই ঢেউকে পাস করাবে এর মধ্যে দিয়ে, যে ঢেউটা কি হবে এর সমান্তরালভাবে থাকবে, ঠিক আছে, মানে অর্থাৎ উপর নিচে যে ঢেউটা এর মধ্যে দিয়ে যেটা যাবে। তাহলে এক্ষেত্রে অনেক রকম কি করতে পারি, অনেকভাবে আমি কি করতে ঢেউ খেলাতে পারি। সেই ঢেউয়ের মধ্যে শুধুমাত্র কোনটাকে পাস করাবে, ঠিক যেমন এইটাকে, আর বাকিগুলো কি করবে বাধা দিয়ে দেবে, প্রতিহত করে দেবে। তাহলে এই ঢেউটা কি হবে এদিক বরাবর যাবে, শুধুমাত্র কি হচ্ছে উপর নিচ বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে এভাবে কাঁপতে 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 কম্পন হতে হতে এই সিটুর মধ্যে দিয়ে কীভাবে পাস হবে, অর্থাৎ এখান থেকে এইটাকেই বলা হচ্ছে সমবর্তিত যে তরঙ্গ। অর্থাৎ আমি কি করেছি, ছেঁকে নিয়েছি, এই কার্ডবোর্ডটা দিয়ে ছেঁকে নিয়েছি। অর্থাৎ এখানে কি করছে, আমি যে কোনোভাবে এটাকে নাড়া দিতে পারছিলাম, একটা তারকে যে কোনো দিকে আমি কি করতে পারি, ঢেউ খেলাতে পারি। দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে এই উপর নিচ বরাবর যে ঢেউ সেটাকে এ পাস করছে, এই কার্ডবোর্ডটা পাস করে দিচ্ছে। এটা পাস করার পর এর মধ্যে দিয়ে আবার পাস হয়ে যায়, তরঙ্গটা বিস্তার লাভ করে। তাহলে এখান থেকে এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে সমবর্তিত তরঙ্গ, সমবর্তিত তরঙ্গ। আর এটা হচ্ছে অসমবর্তিত, কারণ এখান থেকে যে কোনোভাবে আমি তরঙ্গটা এখানে বিস্তার লাভ করতে পারি এখানে, কিন্তু এর মধ্যে দিয়ে শুধুমাত্র এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ঢেউ খেলানো যেটা তৈরি হবে, কম্পন যেটা তৈরি হবে, তারাই কিন্তু এর মধ্যে দিয়ে পাস হবে। এই যে জায়গাটা, এই জায়গাটাকেই বলা হচ্ছে সমবর্তিত রেখা। তো এখানে অনেকভাবে যে কম্পন হচ্ছে ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর, তার ক্ষেত্রে যে দুটো, এক্ষেত্রে ওয়াই এবং জেড বরাবর দুটো মাত্র লম্ব উপাংশ থাকবে। অনেকগুলো যে আমরা তির্যক কম্পন তৈরি করতে পারবো, এখানে যে কম্পিত হবে তার মধ্যে শুধুমাত্র আমরা কি নেব, যে দুটো মাত্র উপাংশ এখানে দেখতে পাবো, দুটো লম্ব উপাংশ, একটা ওয়াই আর একটা জেড। তো এখানে আমি কি করলাম, অনেকভাবে কাঁপাতে পারি তারটাকে, ঢেউ খেলাতে পারি। তাহলে তার কি হবে, দুটো উপাংশ থাকবে, ভেক্টর যেরকম দুটো উপাংশ আমরা পাই, একটা হচ্ছে লম্ব বরাবর থাকে, তাহলে একটা ওয়াই বরাবর একটা উপাংশ থাকবে, জেড বরাবর একটা উপাংশ, দুটো লম্ব উপাংশ থাকবে। তাহলে এই যে দুটো উপাংশের মধ্যে শুধুমাত্র এই যে সি ওয়ান কার্ডবোর্ডটা কোন উপাংশকে পাস করবে, ওয়াই উপাংশকে পাস করবে, জেডকে কি আটকে দেবে। তাহলে এখান থেকে এটা কি হবে, শুধুমাত্র ওয়াই বরাবর যেটা যাচ্ছে, ওয়াই যে ঢেউ খেলছে সেই কম্পন যেটা হচ্ছে সেটাকে পাস করবে। অর্থাৎ এখান থেকে এইটুকু যেটা তরঙ্গ পাবো সেটা হচ্ছে সমবর্তিত, ঠিক আছে। এবং এখানে হচ্ছে তির্যক কম্পনের ওয়াই যে অক্ষ বরাবর যে কম্পন যেটা হচ্ছে সেটাকে শুধুমাত্র পাস করছে। আবার কি করেছি, এই যে কার্ডবোর্ডটাকে ঘুরিয়ে দিয়েছি, কার্ডবোর্ডটা এর প্যারালাল ছিল, ঠিক আছে, এই ছিদ্রটার প্যারালাল ছিল, এটাকে কি ঘুরিয়ে দিয়েছি, এইভাবে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো, এক্ষেত্রে আবার কি, যেহেতু এখান থেকে যেটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পন আছে সেটাই পাস হবে, এর মধ্যে দিয়ে পাস হয়ে গেলো। জেড অ্যাক্সিস বরাবর যে কম্পন সেটা কি হলো, পাস করতে দিল না, আটকে দিল। তাহলে এই কম্পন হতে থাকলো হতে থাকলো হতে থাকলো, এখানে যে এসেছে আবার এর মধ্যে দিয়ে আবার কি জেড অ্যাক্সিসকে পাস করাবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসকে পাস করাবে না। কিন্তু দেখা যাচ্ছে এসেছে কি শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর কম্পনটা এর মধ্যে দিয়ে এসেছে। তাহলে এক্ষেত্রে কি হবে, যেহেতু জেড অ্যাক্সিস নেই, তাহলে এ আবার কি করবে, এইটা কার্ডবোর্ডটা একে আবার প্রতিহত করবে, তাহলে এই দিক বরাবর আর কোনো বিস্তার লাভ করবে না, অর্থাৎ তরঙ্গ যেতেই পারবে না, তরঙ্গ যেতে পারবে না। তাহলে বলা হলো এখান থেকে আমি যে কোনো দিকে কাঁপাতে পারি, তার দুটো উপাংশ পাবো আমরা, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর, দুটো উপাংশ পাবো। যেভাবে কাঁপাই না কেন তার দুটো উপাংশ পাবো, ভেক্টরে যেমন দুটো উপাংশ পেয়েছিলাম, এক্ষেত্রে যেভাবে কাঁপাই না কেন, এটাকে ঢেউ খেলা না কেন তারটাকে নিয়ে, তাহলে তার দুটো উপাংশ, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর। তো এখানে যে সি ওয়ান কার্ডবোর্ডটা শুধুমাত্র কাকে পাস করবে, ওয়াই বরাবর যে উপাংশগুলো আছে তাকে পাস করবে, জেড বরাবর উপাংশগুলোকে আটকে দেবে। তাহলে এখান থেকে এইটুকু যেটা এলো সেটা হচ্ছে সমবর্তিত রেখা, ওয়াই অক্ষ বরাবর যেগুলো আমার দরকার সেগুলো আমি নিতে পারি। এবার কি করেছি, আমি এই কার্ডবোর্ড যেটা সি2 ছিল সেটাকে প্যারালাল রেখেছিলাম প্রথমে, এখন কি করছি পজিশন চেঞ্জ করে দিয়েছি। পজিশন চেঞ্জ করে দেওয়ার ফলে কি ঘটনা ঘটেছে, এবার কি হচ্ছে, এই যে আসছে কোনগুলো উপর নিচ ঢেউ খেলানোগুলো, কিন্তু এ পাস করবে কি, এ পাস করবে পাশাপাশি যে ঢেউ খেলানো, অর্থাৎ জেড অ্যাক্সিস বড় উপাংশ যদি থাকতো, কম্পন যদি থাকতো তাকে পাস করতে, কিন্তু তাকে তো পাস করবে না, কিন্তু শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর তাকে পাস করতে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর পাস করবে না। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ঢেউগুলো আসছে তারা কি হবে, এখানে প্রতিহত হয়ে যাবে, তারপরে তরঙ্গটা বিস্তার লাভ করবে না। ওই জন্য বলা হচ্ছে শুধুমাত্র এইখান থেকে এইটুকু দেখো একটাই মাত্র আমরা ঢেউ পাবো, এখান থেকে এইটুকু একটাই মাত্র ঢেউ পাবো। তাহলে এই যে জায়গাটাকে এটা বলছে সমবর্তিত তরঙ্গ বলা হচ্ছে, সমবর্তন, অর্থাৎ এই জায়গাটা সমবর্তন ঘটেছে, অনেকগুলো ছিল তার মধ্যে থেকে প্রতিহত হয়ে গেছে, তার মধ্যে দুটো উপাংশ পাচ্ছি, দুটো উপাংশ কি হচ্ছে একটা উপাংশ প্রতিহত করতেছে, একটাকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সমবর্তিত বলা যায়, ছাঁকনির মতো ছেঁকে নিয়েছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে সমবর্তন। এবার আমরা আলোর সমবর্তন কি হয় সেটা আমরা দেখব।
তো এখানে যে অসমবর্তিত আলো বলছে সূর্য, মোমবাতি, বৈদ্যুতিক বাতি ইত্যাদি প্রচলিত আলোক উৎসগুলির মধ্যে ইলেকট্রন, আয়ন বা অন্যান্য আহিত কণাগুলি সম্পূর্ণ এলোমেলোভাবে কম্পিত হয়। সম্পূর্ণ এলোমেলোভাবে কম্পিত হয়। আয়ন, ইলেকট্রন এগুলো যেটা থাকে তারা সম্পূর্ণ কিন্তু এলোমেলোভাবে কম্পিত হয়। ফলে এইসব উৎস থেকে নির্গত আলোকরশ্মির কোনো নির্দিষ্ট অভিমুখে গতির কোনো বিন্দুতে তির্যক কম্পনের কোনো নির্দিষ্ট দিক থাকে না। এই ধরনের আলোকে সাধারণ আলো বা অসমবর্তিত আলো বলা হচ্ছে। কারণ কি সূর্য, মোমবাতি এসবগুলোতে ইলেকট্রন, আয়নগুলো কি হচ্ছে বিভিন্ন দিকে এলোমেলোভাবে কম্পিত থাকছে। ফলে এইসব উৎস থেকে নির্গত আলোকরশ্মির কোনো নির্দিষ্ট অভিমুখে গতিপথের কোনো বিন্দুতে তির্যক কম্পনের কোনো নির্দিষ্ট দিক থাকে না। অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফিক্সড দিক থাকলো বা জেড অ্যাক্সিস বরাবর থাকলো, সেরকম কোনো দিক থাকছে না। তার জন্য বলা হচ্ছে এদের অসমবর্তিত আলো বলা হচ্ছে বা সাধারণ আলো। বলছে এক্ষেত্রে তির্যক কম্পনকে দুটি সমান বিস্তারযুক্ত লম্ব উপাংশের সমষ্টি হিসেবে ধরা যায়। তির্যক কম্পনকে দুটি সমান বিস্তারযুক্ত লম্ব লম্ব উপাংশের সমষ্টি হিসেবে ধরা যায়। অর্থাৎ এই যে তার বরাবর যে কাঁপবে, এই উপর নিচ কাঁপতে পারে, এদিকে এদিকে কাঁপতে পারে, কোনাকুনি কাঁপতে পারে, বিভিন্নভাবে কাঁপতে পারে, তাই হচ্ছে দুটো উপাংশে ভাগ করা আছে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর সমান বিস্তারযুক্ত। ঠিক এরকম ভাবে, ঠিক আছে। এই যে বিস্তার লাভ করছে তার সঙ্গে লম্ব বরাবর থাকছে একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড, দুটো উপাংশে সমষ্টি হিসেবে ধরা যাচ্ছে। বলছে সাধারণ আলো যেটা, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা আমরা জানি। বলছে এই ধরনের তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সবসময় পরস্পর লম্বভাবে কম্পিত হয়। এখানে যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র থাকে সেই দুটো কিন্তু পরস্পর লম্বভাবে কম্পিত হয়। অর্থাৎ বিস্তার লাভ করছে তার সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তারা কিন্তু সবসময় লম্বভাবে থাকবে, এরাও কিন্তু লম্বভাবে থাকবে। এই কম্পন একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে। তরঙ্গটি এই তলের সঙ্গে লম্ব অভিমুখে অগ্রসর হয়। এই কম্পন যেটা থাকে সেটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে এবং তরঙ্গটি ওই তলের সঙ্গে লম্ব অভিমুখে অগ্রসর হয়। তাহলে এক্ষেত্রে আমি একটা ছবি দেখিয়েছি, যে ছবিতে কি করা হচ্ছে, যে এক্স অ্যাক্সিস বরাবর এই যে তরঙ্গ সেটা বিস্তার লাভ করছে, কোন আলোক তরঙ্গ, আলোর গতিবেগ c এদিকে যাচ্ছে। এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রে কেমন ভাবে থাকে, এই যে এর সাথে লম্বভাবে থাকে এবং এরা দুজন পরস্পর লম্বভাবে থাকে। এই একটা চিত্র দেখিয়েছি, এর সাথে যদি উপরের দিক বরাবর হয় এই বিটা কি হবে, জেড অ্যাক্সিস বরাবর। এই যে বিটা কি হচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এরকম ভাবে ঠিক আছে থাকবে। এরা দুজন পরস্পর থেকে লম্বভাবে থাকবে এবং এই যে এর সাথেও কি হবে, লম্বভাবে থাকবে, বিস্তার লাভ করবে। আলো যেটা বিস্তার লাভ করছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তার সাথে লম্বভাবে বিস্তার লাভ করবে, এভাবে কম্পিত হতে থাকবে, ওইভাবে কম্পিত হতে থাকবে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র আলোর বিস্তারের সাথে কি হবে, লম্বভাবে কম্পিত হতে থাকবে। এইভাবে একটা চিত্র, সেটা আমরা দেখিয়েছি। এবার বলছে আলোর যে সমবর্তন, আলোর সমবর্তনের সংজ্ঞা আমরা কি বলবো। বলছে আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত, কোনো নির্দিষ্ট তলের উপর কোনো একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাটি হলো আলোর সমবর্তন। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র যেটা কি হচ্ছে, সে এর সাথে কি হচ্ছে, বিস্তার লাভ করছে, লম্বভাবে কম্পিত থাকছে। এবং এক্ষেত্রে কি বলছে, যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সীমাবদ্ধ করবো, সেই সীমাবদ্ধ করলেই সেটা কি হবে, আলোর সমবর্তিত হবে, আলোটা সমবর্তিত হবে। তা আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের উপর কোনো একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাটি হলো আলোর সমবর্তন। তাহলে আলোর সমবর্তনকে আমি তখনই বলবো যখন তড়িৎ ক্ষেত্র ভেক্টর কম্পনকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সীমাবদ্ধ রাখবো, সেটাকে বলা হচ্ছে আলোর সমবর্তন। বলছে এর জন্য একটা পরীক্ষা আছে, টুরমালিন ক্লেসের পরীক্ষা, সেটা আমরা দেখব। টুরমালিন ক্লাসের পরীক্ষা বলছে টুরমালিন হচ্ছে এক ধরনের ষড়ভুজাকৃতি ক্লাস। তো এক্ষেত্রে কি হয়, এখানে এক জায়গায় লাইট সোর্স থাকে, এই জায়গায় একটা লাইট সোর্স থাকে, এটা আমি ও নাম দিলাম। তো এখান থেকে আলো এদিক বরাবর যাচ্ছে, কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আমি ধরে নিলাম। এবার আমরা একটা জিনিস দেখলাম যে তরঙ্গ যেটা থাকে তার দুটো উপাংশে ভাগ করা, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা উপাংশ, জেড অ্যাক্সিস বরাবর উপাংশ। এক্ষেত্রে কি করলাম, যে একটা যে টুরমালিন ক্লাস নিলাম, কিরকম, সেটা পাতলা ষড়ভুজাকৃতি ক্লাস, তাকে এই যে সব থেকে বড় যেটা এই বরাবর একটা অ্যাক্সিস করে টেনেছি, অ্যাক্সিস ধরেছি M1N1, আর একটা ক্লাস C2 নিয়েছি, সেটা হচ্ছে অ্যাক্সিস M2N2 দুটো নিয়েছি আমি। এক্ষেত্রে কি করা হলো, প্রথমে যখন আমি এই আলোক সোর্স ও যেটা আছে সেটা একটা সাধারণ আলোক সোর্স,
এখানে আমি যদি চোখ রাখি তাহলে দেখবে একটা উজ্জ্বলতা পাবো। এবার কি করলাম, এই পাতলা একটা কাঁচের মতো আর কি কেলাস নিয়েছি আমরা, একটা পাতলা স্বচ্ছ কেলাস নিয়েছি, ষড়ভুজাকৃতি কেলাস। এবার এই কেলাসটা যখন এর গতিপথে রাখলাম, যখন আমি চোখ দিয়ে দেখছি যখন এটাও নেই, ঠিক আছে, এবার যখন আমি চোখ দিয়ে দেখছি তখন দেখা যাচ্ছে যে উজ্জ্বলতাটা খানিকটা কমে গেছে। যেমন আমরা সাধারণ কোনো কাঁচের মধ্যে দিয়ে যখন যদি দেখি তাহলে অনেক সময় দেখা যায় উজ্জ্বলতাটা অনেকটা কমে গেছে। উজ্জ্বলতাটা যেমন চশমা ব্যবহার করলে কি হয়, চশমার মধ্যে দিয়ে যে উজ্জ্বল আলোটা আসে সেই আলোটা তীব্রতা উজ্জ্বলতা অনেকটা কমে যায়। সেরকমভাবে দেখা যাচ্ছে যখন দেখছি আমি তখন এর উজ্জ্বলতাটা অনেকটা কমে গেছে। এবার কি করলাম, এই যে কেলাসটা আছে সিওন কেলাসটা, এটা কি করলে আস্তে আস্তে ঘোরালাম, রোটেট করলাম, ঠিক আছে, আস্তে আস্তে এটাকে এইভাবে ঘোরালাম, আস্তে আস্তে ঘোরাচ্ছি, দেখা যাচ্ছে উজ্জ্বলতার কোনো হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। উজ্জ্বলতার কোনো হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ একবারে যে প্রথমে কমে গেছে সে কমে গেছে, তারপর আর কোনো পরিবর্তন হচ্ছে। এটাকে আস্তে আস্তে আমি ঘোরাচ্ছি, রোটেট করছি। এটা এরকমভাবে ছিল, এটা কি করলাম, জেড অ্যাক্সিস বরাবর রেখে দিলাম। প্রথমে ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল, M1 N1 অ্যাক্সিসটা কি ছিল, ওয়াই যে অ্যাক্সিস তার সঙ্গে সমান্তরাল ছিল। এবার কি করলাম, M1 N1 অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস বরাবর রাখলাম, তখনই দেখছি উজ্জ্বলতা একই আছে। এরপরে আমি কি করলাম, এই C2টাকে দিলাম, C2 ক্লাসটাকে রাখলাম, তারপরে কি করলাম C2 ক্লাসটাকে এখানে আমি রাখলাম। কি করলাম, M2N2 যে অ্যাক্সিসটা ছিল M1N1 এর প্যারালাল করেই রাখলাম। তখন এখানে চোখ রেখে আমি দেখছি, চোখ রেখে দেখছি যে উজ্জ্বলতা আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। অর্থাৎ C1 ক্লাসটা বসানোর পর উজ্জ্বলতা কমে গিয়েছিল, চোখে যেরকম উজ্জ্বলতা আসছিল, তারপরে আমি C2টা বসালাম, দেখা যাচ্ছে উজ্জ্বলতা একই রকম আছে। তাহলে প্রথমে কি করেছিলাম, প্রথমে চোখ দিয়ে যখন দেখছি এখানে আলোক উৎস রাখা ছিল একরকম উজ্জ্বলতা, সব থেকে বেশি উজ্জ্বলতা। C1 ক্লাসটা এভাবে রাখলাম, দেখা যাচ্ছে যে উজ্জ্বলতা খানিকটা কমে গেল। C1 ক্লাসটাকে কি করলাম, আস্তে আস্তে ঘোরালাম, ঠিক আছে, আস্তে 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 ঘোরালাম, রোটেট করতে থাকলাম, এভাবে আস্তে আস্তে ঘোরালাম, প্রথমে 90 ডিগ্রি, তারপরে আস্তে আস্তে 180 ডিগ্রি এভাবে ঘোরাতে থাকলাম। দেখা যাচ্ছে যে উজ্জ্বলতাটা কি হচ্ছে, একই রকম আছে, কমে যাওয়ার পর যে উজ্জ্বলতা আমি চোখে দেখছি সে আছে, তখন এটা ছিল না। এরপরে কি করলাম, C2 ক্লাসটাকে এই অবস্থানে রাখলাম। C2 ক্লাসটাকে যখন এই অবস্থানে রেখেছি তখন M2N2 এটা কার প্যারালাল আছে, M1N1 অ্যাক্সিসের প্যারালাল আছে। তখন এখানে যখন চোখ দিয়ে দেখছি তখন দেখা যাচ্ছে যে উজ্জ্বলতাটা কি হচ্ছে, একই রকম আছে, অর্থাৎ উজ্জ্বলতার কোনো হ্রাস বৃদ্ধি হয়নি, অর্থাৎ উজ্জ্বলতার একই আছে। C1 ক্লাস বসানোর পর যা উজ্জ্বল ছিল C2 ক্লাস বসানোর পরে সেই একই উজ্জ্বলতা আছে। এরপরে আমি কি করলাম, এরপরে কি করছি যে এই C2 ক্লাসটাকে 90 ডিগ্রি রোটেট করে দিলাম, 90 ডিগ্রি ঘূর্ণন করা হয়েছে, ঠিক আছে, 90 ডিগ্রি। M2N2 যে অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল ছিল এখন জেড অ্যাক্সিসের সমান্তরাল করে দিয়েছি। এবার চোখ দিয়ে যখন দেখছি দেখা যাচ্ছে যে চোখে আলো পৌঁছাচ্ছে না, চোখে কোনো রকম আলো পৌঁছাচ্ছে না। তাহলে কি বলা হলো, এটা এই পজিশনে ছিল, এই পজিশন থেকে 90 ডিগ্রি ঘোরালাম, জেড অ্যাক্সিসের সমান্তরাল করে দিয়েছি, জেড অ্যাক্সিস যে সমান্তরাল করে দিয়েছি, তখন দেখা যাচ্ছে চোখে কোনো আর আলো আসছে না। এটাকে যখন আবার আস্তে আস্তে 90 ডিগ্রি থেকে আরো আস্তে আস্তে বাড়াচ্ছি, 180 দিকে নিয়ে যাচ্ছি, যখন 180 করে দেওয়া হলো তখন N2টা উপরে M2টা নিচে চলে গেছে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আবার ঠিক আগের মতো এই পজিশনে যেরকম উজ্জ্বলতা ছিল সেই পজিশনে উজ্জ্বলতা চলে এসেছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, যখন প্রথম যে ক্লাসটা বসানো হয়েছিল C1 ক্লাসটা, তখন এখানে যে দুটো উপাংশ ছিল তার মধ্যে একটা কি হয়েছে, শোষিত হয়ে গেছে, একটা উপাংশ শোষিত হয়ে গেছে। মোট আলো দুটো উপাংশ ছিল, একটা উপাংশ শোষিত হওয়ার জন্য কি হয়েছিল, C1 ক্লাসটা যখন বসানো হয়েছিল তখন কি হয়েছিল, তখন উজ্জ্বলতাটা কমে গিয়েছিল, একরকম উজ্জ্বলতা দেখাচ্ছিল। এরপরে যখন প্যারালাল ভাবে দেখালাম, প্যারালাল ভাবে যখন বসালাম আরেকটা ক্লাসকে, তখন তখন দেখা যাচ্ছে যে এই যে আলো যেটা হয়েছিল এখান থেকে যে উপাংশটা শোষণ হওয়ার পরে এটা যেটা বেরিয়ে এসেছিল সেটা কি এর মধ্যে সহজে পাস হয়ে যাচ্ছিল, কেন, এর সমান্তরাল এটা করা হয়েছিল, এই যে উপাংশটা এটা কি যে পাস হয়ে যাচ্ছিল, উজ্জ্বলতাটা কোনো পরিবর্তন হয়নি। যখন এটাকে 90 ডিগ্রি আমি রোটেট করে দিলাম তখন এই উপাংশ যেটা আছে সেটা কি হলো, এর মধ্যে শোষিত হয়ে গেল, এর মধ্যে শোষিত হয়ে গেল, এর মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে গেল বলতে পারি। তাহলে এই জিনিসটা এর পাস হয়ে এসেছিলো, এটা বাধাপ্রাপ্ত হয়ে গেলে, বাধাপ্রাপ্ত হওয়ার দরুন কি হচ্ছে, চোখে কোনো রকম কোনো আলো পৌঁছাচ্ছে না। এরপর আস্তে আস্তে যখন আরও বাড়াচ্ছি তখন দেখা যাচ্ছে আবার উজ্জ্বলতা আগের মতো আস্তে আস্তে ফিরে পাচ্ছি। তাহলে এইখান থেকে এইটুকু যেটা আমরা পাচ্ছি, যে আলোটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সমবর্তিত আলো, অর্থাৎ এখানকার আলোটা সমবর্তিত হয়ে গেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অভিমুখ বরাবর কম্পন হচ্ছে। এখানে যেটা ছিল সেটা হচ্ছে অসমবর্তিত আলো, C1 ক্লাস বসানোর পর কি হচ্ছে, সমবর্তিত করে দেওয়া হচ্ছে, এই জায়গাটা যে পাচ্ছি, এই জায়গায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমবর্তিত আলো, সেটা আমি দেখতে পাচ্ছি।
এবং এর ক্ষেত্রে কি হচ্ছে যে যখন আমি এই পজিশনে রাখছি তখন পুরোটা প্রতিহত হচ্ছে এবং এখানে কোনো রকম আলো পৌঁছাচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। টুরম্যান ক্লাসের দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে আলোর ক্ষেত্রে যে দুটো উপাংশ থাকে তার মধ্যে একটা উপাংশ শোষিত হয়ে যায়, একটা উপাংশ তার মধ্যে পাস করে যায়। তাকে আবার কি করতে পারবো, আমরা যদি এরকম পজিশনে রাখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেই ক্ষেত্রে আমরা সেই উজ্জ্বলতাই দেখতে পাবো। কিন্তু যদি পজিশন চেঞ্জ করে দিই তাহলে দেখা যাবে উজ্জ্বলতা আর দেখতে পাচ্ছি না, অর্থাৎ সেখানে কি আলো প্রবেশ করছে না। তো টুরম্যান ক্লাসের এই পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে আসা যায়, বলতে সিদ্ধান্ত এক, যখন কোনো সাধারণ আলোক তরঙ্গ একটি টুরমালিন কেলাস বা অনুরূপ কোনো মাধ্যমকে অতিক্রম করে তখন তার এলোমেলো তির্যক কম্পন একটি একমুখী তির্যক কম্পনে রূপান্তরিত হয়, একমুখী তির্যক কম্পনে রূপান্তরিত হয়। এই ঘটনাকে আলোর সমবর্তন বলা হয় এবং ওই আলোকে সমবর্তিত আলো বলা হয়। এবং চিত্রে এবি অংশে যে আলো যেটা সেটা হচ্ছে সমবর্তিত আলো। চিত্র যেটা আমরা দেখছি এখানে এবি অংশের যে আলোটা এই জায়গাটা সমবর্তিত, কারণ এখানে এলোমেলো ছিল, তার দুটো উপাংশ আমরা বলতে পারি, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিস যে কোনো একটা শোষিত হয়েছে, কোনটা জেড অ্যাক্সিস বরাবর যেটা হচ্ছে এই একটা পাচ্ছি বা যে কোনো একটা বলতে পারি। এখানে কি হচ্ছে একটা উপাংশ শোষিত হয়ে গেছে, একটা বেরিয়ে আসছে, সেটাকে আবার এই পাশে পাস হয়ে যাচ্ছে, এই জায়গাটা বলা হচ্ছে সমবর্তিত আলো বলা হচ্ছে, সেটা এখানে বলা আছে। 2 নম্বর সিদ্ধান্ত কি, আলোর মতো যে কোনো তরঙ্গই যে কোনো তির্যক তরঙ্গের সংবর্ধন, আলোর মতো যে কোনো যে তির্যক তরঙ্গ আছে তারই সংবর্ধন ঘটা সম্ভব, কিন্তু এক্ষেত্রে আমরা শব্দ তরঙ্গে কোনো রকম সমাবর্তন ঘটে না, সেই জন্য আমরা শব্দে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আলোর ক্ষেত্রে সমাবর্তন ঘটে বলে আলোকে তির্যক তরঙ্গ বলা হয়, আর শব্দ তরঙ্গের ক্ষেত্রে সমাবর্তন ঘটে না বলে একে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার যেটা আসবে হচ্ছে সমবর্তক। সমবর্তন তো পড়লাম। সমবর্তক বা পোলারাইজার যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত করা হয় সেই যান্ত্রিক ব্যবস্থাকে সমবর্তক বলা হয়। অর্থাৎ যে উৎস ছিল ও, সেটা ছিল অসমবর্তিত আলো, তার মধ্যে যে কম্পনগুলো ছিল সেই কম্পনগুলো বিভিন্ন দিকে ছিল, তার দুটো উপাংশে ভাগ করে নিতে পারলে একটা ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। ঠিক আছে, এদের মধ্যে থেকে কি করা হলো, একটা উপাংশকে শোষণ করিয়ে দিয়ে একটা উপাংশকে পাস করিয়ে দেওয়া হলো। তাহলে যে ব্যবস্থার সাহায্যে করা হলো সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সমবর্তক। এখানে যে C1 ক্লাস যেটা ছিল টুরমালিনের C1 যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে সমবর্তক, সেটাকে বলা হচ্ছে সমবর্তক। কারণ এ কি করেছিল, একটা উপাংশকে শোষণ করেছিল, প্রতিহত করে দিয়েছিল, কি আর একটাকে বের করে দিয়েছিল, তার জন্য একে বলা হচ্ছে সমবর্তক। এবং M1N1 যে আলোক অক্ষটি হলো তার সমবর্তক অক্ষ। তাহলে উৎস যেটা থাকছে তাকে দুটো উপাংশে ভাগ করে নিয়েছে, লম্ব উপাংশ এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। এই যে দুটো কম্পন হচ্ছে, ঠিক আছে, বিস্তারের সাহায্যে তরঙ্গে বিস্তারের সাথে সাথে যে কম্পন হচ্ছে সেই কম্পনের দুটো উপাংশ ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তার মধ্যে কি একটাকে প্রতিহত করে দিচ্ছে আর একটাকে কি হচ্ছে তার মধ্যে দিয়ে বের করে দিচ্ছে। তাহলে এইখানে যে বের করে দিচ্ছে যার সাহায্যে, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে, তাকে বলা হচ্ছে সমবর্তক। C1 যে ক্লাসটা ছিল সেটা কি হচ্ছে একটাকে প্রতিহত করে একটাকে বের করে দিচ্ছিল, সেটাকে বলা হচ্ছে সমবর্তক। অ্যানালাইজার, বিশ্লেষক বা অ্যানালাইজার বলতে যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আলো সমবর্তিত কিনা এবং কি ধরনের সমবর্তন ঘটলো পরীক্ষা করে দেখা হয় সেই যান্ত্রিক ব্যবস্থাকে বলা হচ্ছে বিশ্লেষক বা অ্যানালাইজার। বলছে যে কোনো একটা আলো আছে তার সমবর্তন হয়েছে কিনা যার সাহায্যে আমি বিচার করব, ঠিক আছে, এবং কি ধরনের সমবর্তন ঘটেছে সেই যে যান্ত্রিক ব্যবস্থা সেটাকে বলছে বিশ্লেষক। তো এখানে যে C2 ক্লাস ছিল সেই C2 ক্লাসটাকে যখন আমরা প্রথমে অবস্থানে বসিয়েছিলাম, প্রাথমিক যখন অবস্থানে বসিয়েছিলাম C1 যে ক্লাসের অক্ষের সমান্তরাল হবে, তখন দেখা যাচ্ছিল যে আমরা উজ্জ্বলতা আগের মতোই দেখতে পাচ্ছি। C1 ক্লাস বসানোর সময় যে উজ্জ্বলতা হয়েছিল C2 ক্লাস বসানোর পরে উজ্জ্বলতা সেরকমই ছিল। এই জন্য বলা হচ্ছে C2 ক্লাসটাকে বলা হচ্ছে বিশ্লেষক। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে আলোর সমবর্তন ঘটছে, এই জন্য বলা হচ্ছে বিশ্লেষক। এরপর আসছে কম্পন তল। বলছে সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে কম্পন তল বলা হচ্ছে। সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে কম্পন তল বলা হচ্ছে। এখানে যে টুরমালিন যে কেলাসটা ছিল সেই কেলাসটা দেখানো হচ্ছে, আর আলো যে যাচ্ছিল সে তার এক্স অ্যাক্সিস বরাবর সেটা দেখানো হচ্ছে, কম্পিত হচ্ছিল কম্পনের পর, ঠিক আছে, ওয়াই জেড বরাবর যে উপাংশ ছিল, ওয়াই বরাবর একটা উপাংশ ছিল, জেড বরাবর একটা উপাংশ ছিল কম্পনের। এবার দেখা যাচ্ছে আমি কি করছি, ওয়াই বরাবর কম্পনটা আমি পেয়েছি, ওয়াই বরাবর যে কম্পনটা দেখানো হয়েছে, ওয়াই বরাবর কম্পনটা, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশের যে কম্পন সেই কম্পনটা আমরা দেখতে পাচ্ছি। জেড বরাবর উপাংশ রেখেছে, শোষণ করে দিয়েছে, প্রতিহত করে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো এই যে কম্পনটা যে তলেতে ঘটছে ABCD, এই যে তলটা, অর্থাৎ এখানে চিত্রে XY তলটি সমবর্তিত আলোর আন্দোলনের সমান্তরাল
এবিসিডির যে তল পাচ্ছি, ঠিক আছে। এখানে যে এক্স ওয়াই তলে এই যে জায়গাটা এক্স আর ওয়াই, এই তলে এইভাবে কাঁপছে। উপরের দিকে যদি ওয়াই হয়, এই দিক বরাবর এক্স হয়, তাহলে কি এক্স ওয়াই তলে কি হচ্ছে, এই যে কাঁপছে, ঠিক আছে, এক্স ওয়াই তলে কি হচ্ছে, এগুলো কাঁপছে। এর যে সমান্তরাল যে তলটা এবিসিডি যেটা কল্পনা করা হয়েছে, এবিসিডি যে তলটা, সেই তলটাকে বলা হচ্ছে কম্পন তল বলা হচ্ছে, অর্থাৎ যে তলে এরা কাঁপছে। এই বইয়ের পাতাটা যদি আমি ভেবে থাকি, এই দিক বরাবর কি হচ্ছে, আলো যাচ্ছে, উপরের দিক বরাবর ওয়াই অ্যাক্সিস, এখানে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এরা কি হচ্ছে, কাঁপছে। তাহলে এই যে বইয়ের পাতাটা যেটা পাচ্ছি আমরা, সেই পাতার যে সমান্তরাল একটা তল আমি কল্পনা করব, সমান্তরাল এবিসিডি যে তলটা করবো সেটা হচ্ছে কম্পন তল বলা হচ্ছে, কম্পন তল বলা হচ্ছে। কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তলের উপরে আলোক রশ্মিটি বর্তমান, যে তলের উপরে আলোক রশ্মিটি বর্তমান সেই তলকে সমবর্তন তল বলা হচ্ছে। কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত, কম্পন তল যেটা আমরা বললাম যে তলে কম্পিত হচ্ছে তার সমান্তরাল একটা যে তল কল্পনা করছি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কম্পন তল। কম্পন তলের সঙ্গে লম্বভাবে স্থিত যে তলের উপরে আলোক রশ্মিটি বর্তমান, যে তলের উপর আলোক রশ্মিটা থাকছে, সেই অর্থাৎ আলোক রশ্মি যেটা যাচ্ছে, সেই রশ্মি যা যাচ্ছে সেই যে তলটা, সেই তলটাকে বলছে সমবর্তন তল। এখানে যদি আমরা দেখি, যে ক্ষেত্রে কম্পন তল আমরা পেলাম এবিসিডি, আর সমবর্তন তল যেটা বলা হচ্ছে, যে তরঙ্গটা যাচ্ছে কোন দিক বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এ কোন তলে আছে, দেখো পি কিউ আর এস যে তলটা আছে সেই তলের উপরে কিন্তু তার তলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে তলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য এই তলটাকে বলা হচ্ছে সমবর্তন তল। পি কিউ আর এস তলের উপর দিয়ে যাচ্ছে, এটা সেই তল বরাবর যাচ্ছে, সেই জন্য পি কিউ আর এসটাকে বলা হচ্ছে সমবর্তন তল। কম্পন তল হচ্ছে কি, যে তলে কম্পিত হতে থাকছে এবিসিডি যে তলটা, বা এক্স ওয়াই যে তল আমি বলতে পারি, এই তলের উপর কম্পিত হতে থাকছে, ঠিক আছে, সমবর্তিত যে আলো আলো সেটা কি হচ্ছে, এক্স ওয়াই যে তল সেই তলে কম্পিত হতে থাকছে। কম্পিত যদি হতে সেই এবিসিডি এই যে তলটাকে বলা হচ্ছে কম্পন তল। আর এখানে তার লম্ব বরাবর বা আলোক রশ্মিটা যেটা যাচ্ছে এদিকে, সে যে তলে অবস্থান করছে পি কিউ আর এস, সেটাকে বলা হচ্ছে সমবর্তন তল বলা হচ্ছে। কিছু মনে রাখার জিনিস যেমন হচ্ছে কম্পন তল ও সমবর্তন তলের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। কম্পন তল ও সমবর্তন কোণ যেটা থাকছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সমবর্তন তল ও সমবর্তিত আলোর বিস্তারের অভিমুখের মধ্যবর্তী কোণের মান 0। অর্থাৎ সমবর্তন তল আর সমবর্তিত আলোর বিস্তার, যে বিস্তার লাভ করছে যে তলটা আমরা দেখলাম সমবর্তন তল, দুটো একই, তাদের মধ্যবর্তী কোণের মান কত হচ্ছে, 0। বলছে সমতল সমবর্তিত বা রৈখিক সমবর্তিত আলো কাকে বলে। তো আলো যেটা সমবর্তিত হচ্ছে সেটা রৈখিক বলবো না সমতল বলবো, রৈখিক বা সমতল, বা অনেক সময় বৃত্তাকার হয়, অধিবৃত্তাকার, বিভিন্ন ধরনের হয়। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সমতল সমবর্তিত বা রৈখিক সমবর্তিত। বলছে সমবর্তিত আলোর কম্পন একটি তলে সীমাবদ্ধ থেকে যদি সরলরেখা বরাবর সম্পাদিত হয়, সরলরেখা বরাবর, তাহলে একে সমতল সমবর্তিত অথবা রৈখিক সমবর্তিত আলো বলা যায়। তাহলে সমবর্তিত হলো যে আলোটা, সে আলোটার কম্পনটা একটি তলে সীমাবদ্ধ থেকে যে সরলরেখা বরাবর সম্পাদিত হয়, তাহলে একে সমতল সমবর্তিত বা রৈখিক সমবর্তিত আলো বলা যায়। তাহলে এখানে কি হচ্ছিল, সাধারণ আলো যাচ্ছিল, সাধারণ আলো প্রবেশ করছিল এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় প্রবেশ করার পর কি হলো, দেখা যাচ্ছে যে সমবর্তিত করার পর ঠিক এরকম, সমবর্তিত হওয়ার পর ঠিক হচ্ছে কি ঘটনা ঘটলো, ঠিক এরকম ধরনের দেখা যাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, কম্পিত দিচ্ছে, একটা সরলরেখা বরাবর কম্পিত দিচ্ছে। তো এই জন্য একে বলা হচ্ছে সরল রৈখিক, মানে হচ্ছে রৈখিক সমবর্তিত বা সমতল সমবর্তিতকে বলা হচ্ছে। সাধারণ আলো ছিল, সেটা এর মধ্যে দিয়ে যখন যাচ্ছে, প্রবেশ করার পর দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এরকম ভাবে সমবর্তিত হয়ে যাচ্ছে। তো একটা রেখা বরাবর হচ্ছে, সেজন্য একে বলা হচ্ছে, এটা সরলরেখা বরাবর হওয়ার জন্য একে হচ্ছে রৈখিক সমবর্তিত বলা হয়। আর অনেক সময় বৃত্তাকার আছে, অধিবৃত্তাকার আছে, বিভিন্ন ধরনের সমবর্তিত আলো আছে, সেগুলো এখানে নেই, যা শুধু এটুকুই আছে, এটুকুই বলা হয়েছে। বলছে তির্যক কম্পনের অভিমুখ, তির্যক কম্পনের অভিমুখ একটি নির্দিষ্ট রেখা, এক্ষেত্রে ওয়াই অক্ষে অভিমুখে হওয়ায় এটি রৈখিক সমবর্তিত আলো। তো এখানে বলা হচ্ছে যে তির্যক কম্পনের অভিমুখ একটি নির্দিষ্ট রেখা, কোন রেখা, ওয়াই অক্ষ বরাবর অভিমুখে হয়, এটি রৈখিক সমবর্তিত আলো। আবার যেহেতু তরঙ্গ গতির অভিমুখ ও কম্পনের অভিমুখ একটি নিষ্ঠ সমতলে সীমাবদ্ধ, তাই একে সমতল সমবর্তিত আলো বলা হচ্ছে। তো এখানে রৈখিক বলা হচ্ছে তার কারণ অভিমুখে একটি নির্দিষ্ট রেখা অভিমুখে হওয়া, একে রৈখিক সমবর্তিত আলো বলা হচ্ছে। আর যেহেতু তরঙ্গ গতির অভিমুখ ও কম্পনের অভিমুখ নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ, কোথায় একটা নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ থাকে, তাই একে সমতল সমবর্তিত আলো বলা হচ্ছে, সমতল
সমবর্তিত আলো একটা তলে সীমাবদ্ধ থাকছে। এরপর যেটা আসবো যে কোন আলোটাকে সমবর্তিত আলো, কোনটাকে আমরা অসমবর্তিত আলো বলবো এবং সেটাকে চিহ্ন দিয়ে লিখবো কীভাবে, সেই জিনিসটা আমরা আসবো। তো বলছে যে প্রথম, অসমবর্তিত আলোক তরঙ্গের আন্দোলন তরঙ্গের গতির অভিমুখের অভিলম্ব তলে সব দিকে ঘটে। তাহলে আমরা একটা জিনিস বললাম যে একটা অসমবর্তিত আলো বা অসমবর্তিত তরঙ্গ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি বিভিন্ন দিকে কম্পিত থাকে। তার দুটো উপাংশ এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই জেড অ্যাক্সিস বরাবর উপাংশ এরকমভাবে বলতে, অর্থাৎ পরস্পর দুটো লম্বভাবে উপাংশ থাকবে। তাই একে পারস্পরিক অভিলম্ব দিকে দুটি আন্দোলনের সমষ্টি বলে মনে হয়, দুটি আন্দোলনের সমষ্টি। তাহলে এইভাবে এভাবে বিভিন্ন কম্পিত থাকবে, তার দুটো উপাংশ থাকবে। তাহলে একটা হচ্ছে এই দিক বরাবর উপাংশ, একটা হচ্ছে ওই দিক বরাবর উপাংশ, তাহলে দুটো উপাংশ আমরা বলে মনে করি। সেই জন্য অসমবর্তিত আলোরশ্মি অঙ্কনের ক্ষেত্রে কি হয়, ডট এবং বিপরীতমুখী তীরচিহ্ন সহ ছোট রেখা দ্বারা একই সঙ্গে ব্যবহার করা আছে। তাহলে এরকম হচ্ছে অসমবর্তিত আলো বিভিন্ন দিকে কাঁপতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি দুটো উপাংশ এক্স অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিস বরাবর আমরা দেখেছিলাম এরকম ধরনের একটা ঘটনা ঘটবে, দুটো উপাংশ থাকবে। তাহলে তাকে কি করা হবে, একটা হচ্ছে উপরের দিক বরাবর, একটা নিচের দিক বরাবর। সেই ক্ষেত্রে কি হবে, আমরা লিখবো কিভাবে, সেক্ষেত্রে আমরা লিখবো কিভাবে, ঠিক আলোর রশ্মি যদি গতির অভিমুখে এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ঠিক এরকম ভাবে আমরা লিখবো এবং ডট চিহ্ন দেবো, বিপরীতমুখী তীর চিহ্ন এবং সাথে কি দেবো, ডট। ঠিক আছে, অনেকভাবে কম্পিত হতে থাকছে বিভিন্ন দিকে, তার দুটো উপাংশ লম্ব বরাবর থাকবে। তা ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ঠিক এইভাবে চিহ্ন দিতে পারি এবং ডট চিহ্ন দিয়ে লিখবো আলোর রশ্মি গতির অভিমুখ। ঠিক আছে, সমবর্তিত আলোর কম্পন কাগজের তলে সম্পাদিত হলে একে গতির অভিমুখের অভিলম্ব তলে বিপরীতমুখী তীরচিহ্ন সহ ছোট রেখা দ্বারা বোঝানো হয়। এবার সমবর্তিত আলো, যেটা সমবর্তিত আলো কম্পনটা কাগজের তলে সম্পাদিত, তাই এই তলে সম্পাদিত হচ্ছে, এই তলে সম্পাদিত হলে ঠিক আছে, ঠিক এইভাবে এইভাবে সম্পাদিত হচ্ছে। তাহলে একে গতির অভিমুখের অভিলম্ব তলে বিপরীতমুখী তীরচিহ্ন সহ ছোট ছোট রেখা দ্বারা চিহ্ন। তাহলে এই বরাবর আলো যাচ্ছে, ঠিক এইভাবে কম্পিত থাকছে। তাহলে এই করবো, একে কি হবে, গতির অভিমুখের অভিলম্ব তলে বিপরীতমুখী তীরচিহ্ন সহ দেখানো, ঠিক এইভাবে দেখানো হচ্ছে, ঠিক এইভাবে সমবর্তিত আলো যেটা। যদি সমবর্তিত আলোর কম্পন যদি কাগজের তলে অভিমুখ হয়, ঠিক এইভাবে যদি হয়, এইভাবে যদি কম্পনটা হয় কাগজের তলে, তাহলে একে আলোর গতির অভিমুখ বরাবর কতগুলি ডট দ্বারা বোঝানো হয়। ঠিক এইভাবে যদি কম্পন হয়, আলোক রশ্মি এদিক বরাবর যাচ্ছে, এইভাবে কি হচ্ছে, লম্ব বরাবর অবিলম্ব হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঠিক এরকম ভাবে বোঝানো হবে, এইভাবে ঠিক ডট চিহ্ন দিয়ে বোঝানো হবে। এটাই সমবেত আলোক কম্পন কাগজের তলে অভিলম্ব বরাবর হলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডট চিহ্ন দিয়ে বোঝাবো, আর যদি হচ্ছে কাগজের তলে হয় তাহলে এইভাবে আমরা বোঝাবো, আর অসমবেত হলে ডট এবং তীর চিহ্ন দুটো দিয়ে বোঝাবো। এরপর যেটা আমরা কিছু নোট পড়বো এবং বিশেষ একটা সূত্র পড়বো, সেটা কি বলছে, নোট, কোনো বিশ্লেষকের মধ্যে দিয়ে অসমবর্তিত আলো সঞ্চালিত হলে ওই আলোর তীব্রতা আপতিত আলোর তীব্রতার অর্ধেক হয়ে যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো বিশ্লেষকের মধ্যে দিয়ে যদি অসমবর্তিত আলো যায় তাহলে ওই আলোর তীব্রতাটা কি হয়ে যাবে, আপতিত আলোর তীব্রতার অর্ধেক হয়ে যায়। অসমবর্তিত আলো যেটা যাচ্ছে আপতিত আলোর তীব্রতা হচ্ছে। সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে আপতিত হলে নির্গত আলোর তীব্রতা ম্যালোসের সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়। তো বলছে যে এখানে সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে যদি আপতিত হয় সেক্ষেত্রে কি হবে, নির্গত আলোর তীব্রতা ম্যালোসের সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়। সেই ম্যালোসের সূত্রটা কি সেটা আমরা দেখবো। বলছে সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে আপতিত হলে এর থেকে নির্গত আলোর তীব্রতা বিশ্লেষক ও সমবর্তকের আলোক অক্ষ দুটির মধ্যবর্তী কোণের থিটা কোসাইনের বর্গের সমানুপাতিক। সেক্ষেত্রে আই সমান আই প্রপোর্শনাল টু আমি লিখবো কি কস স্কয়ার, আই প্রপোর্শনাল টু কস স্কয়ার থিটা, যেখানে থিটা কোণটা কাদের মধ্যে কোণ, বিশ্লেষক এবং সমবর্তকের আলোক অক্ষ দুটির মধ্যে কোণ। তাহলে আই সমান আই জিরো কস স্কয়ার থিটা, আই জিরো হচ্ছে বিশ্লেষকে আপতিত আলোর তীব্রতা, বিশ্লেষকে আপতিত আলোর তীব্রতা। তাহলে প্রথমে কি হচ্ছে, সমবর্তক থেকে কি হচ্ছে, বিশ্লেষকে আলো আসছে, বিশ্লেষকে আলো যেটা আসে তার তীব্রতা কত, আই জিরো। ঠিক আছে, আসছে কত, আই জিরো। তাহলে এর থেকে যে আলোটা বের হবে, ঠিক আছে, আপতিত হলে এর থেকে নির্গত আলোর তীব্রতা যদি আই বলি, সে আইটা কত হবে, আই জিরো কস স্কয়ার থিটা। থিটাটা কোণ বিশ্লেষক এবং সমবর্তক আলোক অক্ষ দুটির কোণ। টুডিমেলের যে ক্লাস আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে M1 আর M2 এই দুটো অক্ষ ছিল, অক্ষ দুটোকে যে সমান্তরাল করা হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যখন জিরো ছিল সেই ক্ষেত্রে কি হয়েছিল, যে তীব্রতাটা একই রকম ছিল, উজ্জ্বলতাটা একই রকম ছিল। যখন হচ্ছে 90 ডিগ্রি ঘোরে ঘিরেছিলাম তখন কি হয়েছিল, দেখা যাচ্ছে যে কোনো রকম আলো পাস হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে, শোষণ হয়ে গেছিল। তাহলে এই থিটার উপর নির্ভর করছে ম্যালোসের সূত্র, যেটাই বলছে যে বিশ্লেষক থেকে
বিশ্লেষক থেকে যে আলোটা নির্গত হবে তার তীব্রতা ডিপেন্ড করবে কার উপর? বিশ্লেষকে যে আলোটা আসছে অর্থাৎ সমবর্তকে ভেদ করে যে আলোটা বিশ্লেষকে আসছে তার তীব্রতা I0 এবং সাথে সাথে কি তাদের মধ্যবর্তী যে কোণ, কিসের কোণ? আলোক অক্ষ দুটোর যে কোণ আছে সেই কোণের উপর ডিপেন্ড করছে। I=I0 cos স্কয়ার থিটা, এই সূত্র অনুসারে কি হবে থিটার মানের উপর নির্ভর করে। থিটা যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ দুটো যদি সমান্তরাল হয়ে যায় অক্ষ দুটো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? I=I0 অর্থাৎ ম্যাক্সিমাম সমবর্তকে যেটা আলোটা বেরোবে কালো চোখ আমরা যেটা দেখবো। আর তোমার বিশ্লেষক রাখার পরে সমবর্তক বিশ্লেষকের পরে যে যদি চোখ রাখি তাহলে কি হবে? একই রকম তীব্রতা দেখতে পাবো। 90 ডিগ্রি কি হয়ে যাবে? তাহলে 0 অর্থাৎ কোনো রকম কোনো আলো প্রবেশ করবে না, অর্থাৎ সেক্ষেত্রে অন্ধকার দেখবো আমরা। তাহলে এটা হচ্ছে ম্যালোসের সূত্র।